Hello guys, welcome back to Knowledge at Online School. Guys, today as usually I'm here to discuss the rest part of the rules of right form of verb. In previous two class I discussed rules 1 to 13 and today I will discuss rules 14 to 22. Okay, so let's start. So many a equal to singular verb and many equal plural verb. Many a equal to singular verb and এই যে মেনি এ আছে এই মেনি এ থাকলে ওই বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার হয় এবং ভার্বও সিঙ্গুলার হবে, আর শুধু মেনি থাকলে বাক্যের সাবজেক্ট প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখি এ নাম্বার এক্সাম্পলটা কি রয়েছে। মেনি ম্যান বি প্রেজেন্ট দেয়ার। এখানে সাবজেক্ট হলো মেনি ম্যান। এই মেনি ম্যান প্লুরাল, কারণ মেনির পরে যে ম্যান রয়েছে MEN ম্যান, এটা কিন্তু প্লুরাল আর এর সিঙ্গুলার হলো MAN ম্যান। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তাহলে বি এর প্লুরাল আমরা ব্যবহার করতে পারবো কি আর। মেনি এ ম্যান আর প্রেজেন্ট দেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে বি রয়েছে, এটা ঠিক করাই হলো আমাদের আসল কাজ। এখানে বোল রয়েছে, এটা আমরা সাবজেক্ট দেখে নিয়ম অনুসারে according to structure we will solve these questions. Okay, B number many a men. এই যে B number example এর সাবজেক্ট রয়েছে many a men. many a men থাকলে এই যে দেখো many a men থাকলে সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। তো আমরা জানি have এর সিঙ্গুলার হলো has, have এর সিঙ্গুলার কি has। এই তো B number অ্যান্সার সলভ হয়ে গেল। ওকে, এবার আসি আমরা রুলস নাম্বার 15তে 15 এ। এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস as if or as though প্লাস be equal to where verb equal to past form। অর্থাৎ এই যে 15 নম্বর রুলসটি রয়েছে, এখানে as if এবং as though এই কিওয়ার্ডটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, লাল ভুল করা। এই যে as if এবং as though, as if এবং as though যদি কোনো সেন্টেন্সে থাকে, তার আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হয় মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে পারি প্যাসিভ ভয়েস। ওকে, কিন্তু এই ক্ষেত্রে সবসময় বি ভার্ব থাকলে এখানে ওয়্যার ব্যবহার করতে হবে, আর ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তাহলে এক নাম্বার এ নাম্বার এক্সাম্পলটা আমরা দেখি কি লেখা রয়েছে। সৃজন ওয়ার্কস as if he dash be blamed। আচ্ছা, এখানে আমরা as if পেয়েছি একটা কিওয়ার্ড as if। এই as if এর আগের যে অংশটা রয়েছে সৃজন ওয়ার্কস, এই সৃজন হলো সাবজেক্ট আর ওয়ার্কস হলো প্রেজেন্ট ফর্ম, ভার্বের V1 সাথে s আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো as if এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে বি থাকলে আমরা ওয়ার ব্যবহার করব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি, আমি পাশে অ্যান্সার গুলো লিখছি। এটার অ্যান্সার হলো ওয়ার। ওকে, তাহলে আমরা দেখি বি নাম্বারটা। রুদেলা টক্স, রুদেলা টক্স as if। এই যে আমরা as if একটা কিওয়ার্ড এখানে পেয়েছি। as if যদি থাকে পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বি থাকলে ওয়্যার ব্যবহার করব আর ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটে যে ভার্ব রয়েছে নো, এটা বি ভার্ব না, সুতরাং এইটার পাস্ট ফর্ম লিখলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা জানি নো এর পাস্ট ফর্ম কি, উচ্চারণটা নই হবে কিন্তু নিউ, যেটাকে আমরা বলি, এটা উচ্চারণ কিন্তু নো হয়। ওকে, তাহলে এটা হলো বি নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা 15 নম্বর রুলসটি বুঝতে পেরেছো। সি নাম্বারটা আমি আরেকবার বলছি। মুস্কান অ্যাক্টস, এই যে মুস্কান অ্যাক্টস, এই বাক্যে কিন্তু as if আছে। আমরা পেয়েছি as if, as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে যদি বি লেখা থাকে ব্র্যাকেট ভার্বে, তাহলে সেই বি এর ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। তাহলে অ্যান্সার হলো ওয়ার। ওকে, তাহলে ডি এবং ই তোমরা নিজেরা
চেষ্টা করো সলভ করতে। ওকে, এবার আমি চলে গেলাম 16 নাম্বার। 16 নম্বর আমরা দেখতে পাচ্ছি এজ ইফ এবং এজ দো। এজ ইফ এবং এজ দো এর কিওয়ার্ডটি রয়েছে। এই এজ ইফ এবং এজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন পরের অংশটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট। আর 15 নম্বরে কিন্তু আমরা দেখছি এজ ইফ এবং এজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে হয় পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সেই ক্ষেত্রে বি থাকলে ওয়্যার ব্যবহার করব, আর ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা কিন্তু 15 নম্বর বলছি কখনো কিন্তু ওয়াজ ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে 16 নম্বরের সলভটা আমরা একটু করে নিই। এ নাম্বার এক্সাম্পলটা রয়েছে রোহিত ওয়াকড। এখানে সেন্টেন্সটা হলো রোহিত ওয়াকড। রোহিত হলো সাবজেক্ট, ওয়াকড হলো ভার্বের পাস্ট ফর্ম। তার মানে এই বাক্যটা রোহিত ওয়াকড এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে এজিফ আছে, এজিফ যেহেতু আছে আমরা তাহলে পরের অংশকে পাস্ট পারফেক্ট বানাবো। তো পাস্ট পারফেক্ট যদি আমরা বানাই, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই পারি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পর একটা হেড থাকবে, তারপর ভার্বের ভি3। এইখানে সাবজেক্ট হলো হি, তাহলে হির পরে একটা হেড থাকার কথা, এটা নেই, তাহলে আমরা হেড দিলাম। আচ্ছা, আর যে এখানে বি এটা হলো ভার্ব, এটার ভি3 ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, তাহলে এটার অ্যান্সার হলো হ্যাড বিন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আসি আমরা 2 নাম্বার বি নাম্বার এক্সাম্পলে। দ্য বয় ওয়াজ সো ডার্টি দ্যাট হি লুকড এজ ইফ। এই যে এজ ইফ আমরা পেলাম, এজ ইফ এর আগে সেন্টেন্সটা কি রয়েছে? হি লুকড। কি রয়েছে আগের অংশটা? হি লুকড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে ভার্বের আগে হ্যাড থাকবে এবং ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, এটা তোমরা নিজেরা করবা। ওকে, তাহলে হেড আর লের ভি3 কিন্তু ঠিকভাবে তোমরা ব্যবহার করতে হবে, এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। লের ভি3 কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে লেইন আর একটা হচ্ছে লেইড। এখন কোনটা ব্যবহার করবা সেটা তুমি দেখে নাও, এটা তোমাদের জন্য রয়ে গেল। ওকে, এবার সি নাম্বার যে এক্সাম্পলটা রয়েছে, সি নাম্বার এক্সাম্পলটাতে আমরা দেখছি এখানে এজ দো আছে। তো এজ দো যদি থাকে তার আগের অংশটা আমরা দেখবো, তার আগের অংশ আছে মারিফা লুকড। তাহলে মারিফা লুকড এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সাবজেক্ট এর পরে হ্যাড থাকবে আর ভার্বের ভি3 থাকবে। এখানে সাবজেক্ট হলো শি, তো শি এর পরে আমাদের কি একটা থাকার কথা ছিল? অ্যান্সার যখন আমরা লিখবো শি, তাহলে একটা হেড থাকবে স্ট্রাকচার অনুসারে আর ভার্বের থাকবে ভি3। এখানে ভার্ব আছে সি, সি এর ভিতরে হলো সিন, অ্যান্সার হলো হ্যাড সিন। আশা করি 16 নম্বর বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা 17 নম্বর রুলসটা আলোচনা করবো। 17, এই যে 17 নম্বর। হ্যাঁ, 17 নম্বর রুলসটা বল করে নিলাম। উইশ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে উইশের পরে ভার্ব টু বি এর ক্ষেত্রে ওয়ার অথবা অন্য ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। অর্থাৎ এরকম একটা নিয়মিত আমরা একটু আগে পড়ে এসেছি এজ ইফ আর এজ ডু এর। যদি ওখানে বি থাকতো ওয়ার ব্যবহার করতাম, আর ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম। উইশ যুক্ত কোনো সেন্টেন্সে অ্যান্সার লিখতে হলে আমাদেরকে ভার্ব খেয়াল করতে হবে। ভার্বে যদি বি লেখা থাকলে তাহলে আমরা ওয়্যার ব্যবহার করব, আর যদি ভার্বের কোনো ফর্ম দেওয়া থাকে সে ফর্মটা অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে। এটা একটা কারণ আছে। আই উইশ এটা দ্বারা একটা আনরিয়েল পাস্ট ঘটনাকে বোঝানো হয়, যেটা অবাস্তব অতীতের একটা ঘটনা, যেটা আসলে সম্ভব না। যেমন আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতাম, কিন্তু তা আদৌ সম্ভব না। এই জন্য এই ইচ্ছা প্রকাশ করতে বিয়ের ক্ষেত্রে সবসময় ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে এখানে যদি ভার্ব দেওয়া আছে বি, তাহলে আমরা অ্যান্সার লিখবো কি? ওয়ার। অ্যান্সার কি লিখবো? ওয়ার, সরি, WERA, ওয়ার। ওকে, বি নাম্বার এক্সাম্পলটা আমরা একটু দেখি। বি নাম্বার হচ্ছে আই উইশ আই গো দেয়ার। এখানে ভার্ব হলো গো, আর বাক্যের মধ্যে আই উইশ আছে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আই উইশ থাকলে ভার্বের পাস্ট ফর্ম, আর বি থাকলে বির ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে আমরা জানি গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। যারা কনজুগেশন অফ ভার্বে দুর্বল আছো
অথবা কনজুগেশন অফ ভার্ব গুলো ভালো সেন্সে নেই, তোমরা কনজুগেশন অফ ভার্ব গুলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে, তা না হলে কিন্তু আলোচনাগুলো তোমার সহজে বুঝতে পারবে না। এবার সি নাম্বারে, সি নাম্বার হচ্ছে আই উইশ আই বি এ কিং, এর অ্যান্সার কি হবে তোমরা বুঝতেই পেরেছো। এবার আসি আমরা ডি নাম্বার প্রশ্নে, মাহি উইশেস আই লাইক হার বাট আই ডোন্ট। মাহি উইশেস আই লাইক হার বাট আই ডোন্ট, এইখানে আই উইশ আছে, মাহি উইশেস এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। বি থাকলে ওয়ার আর ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম, এখানে লাইক আছে, লাইকের পাস্ট ফর্ম কি হবে, লাইকড, এটাই হলো এখানে অ্যান্সার। এবার তোমরা এই লাইকের পাস্ট ফর্ম হলো লাইকড। ই নাম্বার তোমরা নিজেরা সলভ করবে এবং অবশ্যই রুলস সহ এক্সাম্পল গুলো বারবার প্র্যাকটিস করলে বিভিন্ন পরীক্ষায় তুমি অনায়াসেই কমন পেয়ে যাবা, খুব সহজ হবে। কারণ আমরা রুলস অনেকগুলো পড়ে থাকি কিন্তু এক্সাম্পল কম থাকার কারণে রুলস গুলো আমাদের মনে থাকে না, তো বেশি বেশি এক্সাম্পল গুলো রুলস গুলো অটোমেটিক্যালি ব্রেনে সেট হয়ে থাকে। এবার আসি আমরা 18 নম্বর। 18 নম্বরটা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক বাক্য। তো যাই হোক, আমি ওই কন্ডিশনালের দিকে যাব না, তারপরে একটু বলছি যে ইফ যুক্ত যত বাক্য আছে বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক বাক্য। এই বাক্যগুলো সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যদিও আরেকটা রয়েছে জিরো কন্ডিশনাল, আমি ওটা বলবো না। 3টা কন্ডিশনাল রয়েছে, একটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, আরেকটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হলো থার্ড কন্ডিশনাল। আমি কন্ডিশনালের ঊর্ধ্বে গিয়ে ইফ যুক্ত বাক্যগুলোকে কিভাবে তোমরা সলভ করবে সে বিষয়ে আলোচনা করছি। আচ্ছা দেখি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইফ থাকে, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, অথবা কোন সেন্টেন্সের শুরুতে ফিউচার ইনডিফিনিট আছে তারপরে ইফ আছে, তাহলে আমরা কি করব, পরের অংশকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানাবো, অথবা একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অপর অংশ হবে ফিউচার ইনডিফিনিট, অথবা কোনো অংশ ফিউচার ইনডিফিনিট পরের অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার যে উইচ বা एग्जांपलটা রয়েছে সেটা দেখি। এই এ নাম্বারে কিন্তু শুরুতেই ইফ রয়েছে, তাহলে আমরা ইফ পেলাম, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতে হবে, দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা, আছে, আফরা কামস, আফরা কামস, এই অংশটা হলো আফরা কামস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের যে বাক্যটা রয়েছে এই বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের। তো আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিন্তু জানা থাকতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকবে আর ভার্বের ভি ওয়ান থাকবে। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, আই পরে আমরা জানি আই এবং উই থাকলে শ্যাল ব্যবহার করতে হয়, আমরা শ্যাল ব্যবহার করলাম। আর ভার্বের ভি ওয়ান, ভার্ব আছে এখানে গো, গোর ভি ওয়ান গো, তাহলে এটার অ্যান্সার হলো শ্যাল গো। ইফ আফরা কামস আই শ্যাল গো, যদি আফরা আসে আমি যাব, বাক্যর অর্থ দাঁড়ায় এরকম। আচ্ছা, এবার আসি বি নাম্বার এক্সাম্পল। বি নাম্বারের সেন্টেন্সের শুরুতে ইফ রয়েছে, ইফ যদি থাকে তারপরের অংশকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, ইফ হি ইজ দেয়ার এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট যদি আই অথবা উই থাকে তাহলে আমরা শ্যাল ব্যবহার করব, ভার্বের ভি ওয়ান, মিটের ভি ওয়ান মিট, শ্যাল মিট, এইটা হলো এই বাক্যের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার সি নাম্বারটা দেখছি, আই উইল কাম টুমরো ইফ হি ইনভাইট মি। আচ্ছা, এই যে আমরা এখানে ইফ পেলাম, ইফ পেয়েছি, তা ইফ এর আগে দেখি কোন টেন্স আছে। আই উইল কাম টুমরো এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা কিন্তু এখানে আই শ্যাল, আমরা স্পোকেনের ক্ষেত্রে উইল বলে থাকি, লিখিত ক্ষেত্রে শ্যাল ব্যবহার করাটাই বেস্ট। এই যে এখানে তাহলে আই শ্যাল অথবা উইল, তাহলে আই শ্যাল কাম টুমরো এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে পরের যে অংশটা রয়েছে হি ইনভাইট মি এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ঠিক আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বাট একটু ভুল আছে ভার্বের মধ্যে। আমাদের কাজ কিন্তু হলো ভার্বটাকে দেখে টেন্স এবং রুলস অনুসারে ঠিক আছে কিনা, যদি ভুল থাকে সেটা ঠিক করতে হবে এবং এটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। এখানে হি ইনভাইট মি, কিন্তু আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্য অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, তাহলে অ্যান্সারটা হবে ইনভাইটস।
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডি নাম্বারটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এবার আসি আমরা 19 নাম্বার যে রুলসটা রয়েছে, 19। এটাও সেম, যদি কোনো সেন্টেন্স শুরুতে ইফ থাকে এবং তারপরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হয় পাস্ট কন্ডিশনাল। তো পাস্ট কন্ডিশনাল মানে হলো, এটা একটা স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান। উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের ভি ওয়ান থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো সেন্টেন্সের শুরুতে এ নাম্বার এক্সাম্পলে ইফ রয়েছে, তারপর রয়েছে হি কেম। আমরা জানি হি কেম এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশ হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ এই যে সাবজেক্ট আছে আই, আয়ের পরে উড, কুড অথবা মাইট ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট আই, আয়ের পরে আমরা ব্যবহার করব উড, তারপরে ভার্বের ভি ওয়ান থাকবে, গো এর ভি ওয়ান হলো গো, উড গো। এটা হলো এই বাক্যের রাইট অ্যান্সার। এইভাবে করে আমরা আসি দেখি বি নাম্বার এক্সাম্পলের শুরুতে ইফ রয়েছে, ইফ তামজিদ ওয়াজ দেয়ার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশ হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট যে কোনো একটা দিয়ে ভি ওয়ান, তাহলে আমরা এখানে মাইট দেই, মাইট, MIGHT, মাইট, মিট, এভাবে হবে এটার অ্যান্সার। আচ্ছা, এবার আমি ই নাম্বার সেন্টেন্সের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। ই নাম্বার সেন্টেন্সে দেখি ইফ রয়েছে সেন্টেন্সের মধ্যে, এই যে ইফ, যে কোনো সেন্টেন্সের মধ্যে ইফ থাকে তাহলে আমরা খুঁজে বের করব যে আগের অংশ কি আছে। আই উড হেল্প হিম, আই উড হেল্প হিম এই অংশটা হলো পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্টের পরে উড, কুড, মাইট দিয়ে ভি ওয়ান যদি দেওয়া থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এখানে ভার্ব হলো ওয়ান্ট, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকে, আমরা জানি ওয়ান্ট এর পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড। ওয়ান্টেড টেন্সের স্ট্রাকচার এবং কনজুগেশন অফ ভার্ব জানা অনেক জরুরি, অনেক জরুরি। ওকে, তারপর এবার আসি আমরা 20 নাম্বার, আর দুইটা রুলস রয়েছে, তারপর শেষ হবে আমাদের আলোচনা। 20 নাম্বার হলো ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ তারপর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরের যে বাক্যটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হলো সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস হ্যাভ থাকবে, তারপরে ভার্বের ভি থ্রি। এই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে সলভ করতে হবে। আর কোথাও যদি এই যে পারফেক্ট কন্ডিশনাল দেওয়া থাকে তাহলে আগের অংশ কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমাদেরকে রিভার্স চিন্তা করতে হবে। অনেক সময় একটা অংশ দেওয়া থাকে, অন্য অংশটা ঠিক করতে হবে, যদি অন্যটা দেওয়া থাকে তাহলে আমাদের এটা ঠিক করতে হবে। ওকে, এ নাম্বার এক্সাম্পলটা আমরা দেখি। এ নাম্বার এক্সাম্পলটা হলো ইফ হি হ্যাড বিন আ কিং, এই বাক্যে ইফ রয়েছে, তারপর আছে হ্যাড বিন আ কিং। হ্যাড বিন আ কিং এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হলো হি আর স্ট্রাকচার অনুসারে হলো হ্যাড, আর বি এর বিপরীত হলো বিন, তার মানে হি হ্যাড বিন আ কিং এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ এই যে সাবজেক্ট আছে আই, আয়ের পরে আমাদেরকে উড, কুড অথবা মাইট দিয়ে হ্যাভ দিতে হবে। তাহলে আমরা দিলাম উড, তারপর দিলাম হ্যাভ, আর যে এখানে ভার্ব রয়েছে হেল্প, এই ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হবে। আমরা জানি হেল্পের ভি থ্রি হলো হেল্পড, উড হ্যাভ হেল্পড। ওকে, তারপর বি নাম্বার এক্সাম্পলটা আমরা দেখি। শুরুতে রয়েছে ইফ, তারপরে সেন্টেন্সটা হলো হ্যাড বিন দেয়ার, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের যে বাক্যটার সাবজেক্টের পরে উড, কুড, মাইট দিতে হবে যে কোনো একটা, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের বি থ্রি। তো সাবজেক্ট যেহেতু এখানে আই, আমরা ব্যবহার করলাম উড, তারপর দিতে হবে হ্যাভ স্ট্রাকচার অনুসারে, তারপর দিবে মিট এর বি থ্রি হলো মেট। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। ওকে, এভাবে করে তোমরা সি নাম্বার if I had seen him I would have told him the matter. D number if you had started earlier you catch the bus, এটা হবে you would have caught the bus. ওকে, এবার আসি আমরা 21 নাম্বার এক্সাম্পলটা দেখো। 21 নাম্বার যে রুলসটা রয়েছে সেটা হলো কোন সেন্টেন্সের শুরু যদি হ্যাড থাকে, তারপর যদি সাবজেক্ট থাকে, তারপর যদি ভি থ্রি থাকে, তার ফলে পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনালের মতো। তো সাবজেক্টের পরে উড, কুড, মাইট দিব, তারপরে হ্যাভ, তারপর থাকবে ভি থ্রি। এই নিয়ম অনুসারে আমাদেরকে
এটা সলভ করতে হবে, অর্থাৎ 20 নাম্বারের অনুরূপ হলো 21 নাম্বার। আচ্ছা, তাহলে দেখি তো স্ট্রাকচার অনুসারে মিলে কিনা। এখানে শুরুতে আমরা হেড পেয়েছি এ নাম্বার এক্সাম্পলে, তারপরে একটা সাবজেক্ট পেলাম আই, তারপরে ভাবে বি3 পেলাম বিন। ওকে, তার মানে এটা এই শর্ত অনুপাতে মিলে গেল। তাহলে বাকি যে অংশটা আছে উড কুড মাইট হ্যাভ বি3 হতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, আয়ের পরে কিন্তু এখানে যে ভার্ব আছে হেল্প, তার আগে কিন্তু উড কুড মাইট হ্যাভ বি3 এসব কিন্তু নাই। তাহলে আমাদেরকে এটা ঠিক করতে হবে। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে আমরা ব্যবহার করব, অ্যান্সার লিখবো উড, তারপর লিখবো আমরা হ্যাভ, তারপর লিখবো বি3, হেল্পের বি3 হলো হেল্পড। তাহলে উড হ্যাভ হেল্পড, এটা হলো এটা রাইট অ্যান্সার। এরকম করে বি নাম্বার তোমরা সলভ করবে। হ্যাড আই পসেসড ভাস্ট প্রপার্টি I would have established a college. এখানে বাদ দেওয়া আছে শুধুমাত্র establish, তোমরা এই রুলস অনুসারে একটু ঠিক করে নেবে। ওকে, তারপর আছে 22 নাম্বার, the last rules of the today class. হ্যাঁ, কোন সেন্টেন্সের শুরুতে যদি কিছু লেখা থাকে এবং কিছুক্ষণ পর যদি আমরা লিস্ট কথাটা পাই, লিস্ট, তাহলে এই লিস্টের পরে সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার করে ভার্বের বি1 ব্যবহার করতে হবে। এটা হলো 22 নাম্বার রুলস। এই রুলস থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তাহলে কোথাও যদি আমরা লিস্ট পাই, লিস্টের পরে যদি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের পরে আমাদেরকে শুড অথবা মাইট ব্যবহার করতে হবে এবং ভার্বের বি1। আচ্ছা, দেখি তো এ নাম্বার এক্সাম্পল কি রয়েছে। এ নাম্বার এক্সাম্পল রয়েছে মিস্টার চয়ন, মিস্টার চয়ন ওয়াকড ফাস্ট লিস্ট। এই যে আমরা এখানে লিস্ট পেয়েছি, যেহেতু লিস্ট পেয়েছি তো লিস্টের আগে কিছু লেখা থাকবে, মিস্টার চয়ন ওয়াক ফাস্ট, এটাই আমি ডট ডট দিয়ে বোঝালাম। এই ডট ডট মানে হচ্ছে লিস্টের আগে কিছু লেখা থাকবে। তারপর যে সাবজেক্ট রয়েছে হি, এই সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার করে বি1 ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট হলো হি, হির পরে আমরা শুড ব্যবহার করব, শুড। আর মিসের বি1 হলো মিস। এই যে ভার্ব রয়েছে শুড মিস, অর্থাৎ লিস্ট থাকলে শুড দিয়ে ভার্বের বি1, শুড প্লাস বি1। শর্টকাট যদি সহজে বুঝতে চাই, লিস্ট থাকলে শুড প্লাস বি1 দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে হচ্ছে সামিহা ran ফাস্ট লিস্ট শি, তাহলে আমরা এখানে লিখবো শুড, তারপর ভার্ব আছে মিস, মিস, এটা হলো এটার অ্যান্সার। তারপর আমরা যাই এবার সি নাম্বারে, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ, তাহলে আমরা ব্যবহার করব শুড ফেল, এভাবে করে অ্যান্সার গুলো লিখে নেবে। এগুলো কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স হিসেবেও অনেক কাজে লাগবে। আমি যে রুলস গুলো আলোচনা করলাম আজকে, এগুলো ম্যাক্সিমাম রাইট ফর্ম অফ ভার্ব তো বটেই, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অনেক বেশি কাজে লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।